সো যে জিনিসটা করা হয় যে আমরা যদি জাভা সার্ভলেট ইউজ করি, জেএসপি তো আমরা শর্টে বলি, এই জেএসপি বেসিক্যালি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে অ্যান্ড কিছু হচ্ছে কমান্ড বা সিনট্যাক্স আছে, যেইগুলো দিয়ে আমরা হচ্ছে খুব ইজিলি কোনো একটা ল্যাঙ্গুয়েজ মানে জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা কাজ করতে পারি। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটাতে বেসিক্যালি বা এই ফ্রেমওয়ার্কটাতে বেসিক্যালি জাভার একটা এক্সটেন্ডেড বা আপডেট ভার্সন করা হচ্ছে। সো জাভার একটা আপডেটেড ভার্সন না, অ্যাকচুয়ালি জাভা ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে। জাস্ট আমরা ওইটাকে ইউজ করে একটা হচ্ছে ব্যারিয়ার বা একটা লিমিটেশন সেট করে দিচ্ছি বা কিছু সিনট্যাক্স দিয়ে দিচ্ছি, যেইগুলো দিয়ে আমি বুঝাচ্ছি যে জাভাতে যে আমার যে কাজটা করা লাগতো অনেক বড় লাইন দিয়ে, সেটা আমি জাস্ট একটা কমান্ড দিয়ে করতে পারি। সো এই যে ব্যারিয়ার বা রুলস অ্যান্ড রেগুলেশন আর লিমিটেশনস, এইটাকেই বেসিক্যালি বলা হয় ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্ক বেসিক্যালি একটা রুলস অ্যান্ড রেগুলেশন যে কীভাবে আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এইটা কেন করা হয়? ইজি করার জন্য বা কমপ্লেক্স জিনিসকে ইজিভাবে সলভ করার জন্য। সাপোজ আপনি যদি চিন্তা করেন যে আমি যদি কোনো একটা সিনট্যাক্স লিখতে চাই, সিনট্যাক্সটা লিখতে আমাকে খুব টাইম লাগে। ধরেন কি সিনট্যাক্স, আপনি ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, সাপোজ আপনাকে ম্যাক্স বেরার করার বা কোনো কিছু ফাইন্ডিং করার, এইটার খুব টাইম লাগে। সো সার্ভলেটে বলবো না, অনেক জায়গায় হচ্ছে এই সিস্টেমটা, এই ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়, যাতে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে সহজে আপনি টাইম অ্যান্ড ডেটটা ওই যে জিনিসটা আপনি ফাইন্ড আউট করতে যাচ্ছেন এটা ইজিলি এক কমান্ডে বের করতে পারেন। আবার অনেক সময় হয় দেখবেন হয়তো কারেন্ট টাইম অ্যান্ড ডেটটা লাগবে, মানে কারেন্ট যে টাইম অ্যান্ড ডেটটা, কারণ এটা যদি নর্মালি বের করতে হয় তাহলে আমি কীভাবে আমরা বের করতে পারবো কীভাবে? আমাদের হয়তো কারেন্ট যে টাইমটা, এই টাইমটা থেকে হচ্ছে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে যে আসলে টাইমটা কি। এখন এই কারেন্ট টাইমটা কীভাবে পাবো? আমার ডেস্কটপে সেভ করা আছে বা ডেস্কটপের টাইমটা আছে। সো এই কিছু কমান্ডসগুলো আছে যেগুলো থেকে আমরা ইজিলি হচ্ছে কোনো একটা সলিউশন বা কোনো একটা রেজাল্ট পেয়ে যাই। সো এইগুলোকে ইজিলি করার জন্য বা খুব সহজেই যদি আমরা কাজ করতে পারি, এই কারণে হচ্ছে ফ্রেমওয়ার্কগুলো ক্রিয়েট করা হয়, যাতে আমরা হচ্ছে শর্ট টাইমে আমাদের প্রোডাক্টটা আপডেট করতে পারি বা ডেভেলপ করতে পারি। সাপোজ আমি যদি নর্মালি কোড লিখতাম, একটা প্রোডাক্ট করতে যদি আমাকে 5 days টাইম লাগতো, এই সেম জিনিসটা হয়তো আমি সেম ফোর্সে যদি করি হয়তো 3 days লাগতে পারে। কারণ কি, কিছু কমান্ডস হচ্ছে আমরা ইজি করে রাখছি ফ্রেমওয়ার্কের জন্য। সো এই জন্য দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুব কম জায়গায় ইউজ করি। মানে এটার আবার ক্রাইটেরিয়া আছে যে কিছু জায়গায় ইউজ না করলেই হয় না, আবার কিছু জায়গায় হচ্ছে দেখা গেছে আমরা ফ্রেমওয়ার্কটা ইউজ করি। যেমন অনেকগুলো ফ্রেমওয়ার্ক, রিনাউন ফ্রেমওয়ার্কের আপনারা নাম শুনবেন, রিঅ্যাক্ট শুনবেন, তারপরে হচ্ছে আপনারা .NET শুনবেন, পিএইচপি লারাভেল শুনবেন। এগুলো হচ্ছে এক একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক বেসিক্যালি কী করতেছে, আপনি যে কোডগুলো শিখতেছেন এই কোডগুলোকে ইজিলি করার জন্য এর করসপন্ডিংয়ে বাইন্ডিং করে কম্বাইন করে একটা রুলস অ্যান্ড রেগুলেশন সেট করতেছে, জাস্ট একটা ব্যারিয়ার সেট করা। কি ওইটা যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন তাহলে ওই ফ্রেমওয়ার্কটা বোঝা আপনার জন্য ইজিয়ার। তার মানে আপনি যদি যেমন আমি আমার রিয়েল লাইফের কথা বলি, আমি যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম, সো আমাদের সফটওয়্যার মানে আমি যেটাতে ছিলাম ওটাতে .NET ফ্রেমওয়ার্কে কাজ হয়। সো .NET ফ্রেমওয়ার্ক কিন্তু আমি প্রিভিয়াসলি এত লার্ন করে যাইনি। এখন আপনি বলতে পারেন স্যার কেন জান নাই বা কি, সব ফ্রেমওয়ার্ক আমাদের শেখা পসিবল না, কারণ এক একটা কোম্পানি তাদের রিকোয়ারমেন্টসের উপরে বেস করে তারা হচ্ছে তাদের স্ট্যাক চুজ করে। স্ট্যাক মানে এই যে কী ওয়েতে আমি হচ্ছে সলভ করব বা কী ওয়েতে আমি প্রোডাক্টটা হচ্ছে ডেভেলপ করব বা কোন কোন টেকনোলজি ইউজ করে আমি প্রোডাক্টটা ডেভেলপ করবো, এটাকে আমরা বেসিক্যালি স্ট্যাক বলি সহজে। সো কী স্ট্যাক ইউজ করব এইটা ডিপেন্ডস করে আমার প্রোডাক্টটা কী রকম হবে বা সফটওয়্যারটা কী রকম হবে। সো যখন আমি প্রোডাক্ট বা সফটওয়্যার সম্পর্কে জানবো তখন আমি ডিসিশন নিতে পারবো। এখন অ্যাজ এ ফ্রেশার আমি কিন্তু বলতে পারবো না যে আমার এই প্রোডাক্ট দিয়েই আমি সারা জীবন কাজ করব বা আমি ওই কোম্পানিতেই যাইতে পারবো, এরকম কিন্তু আমার কোনো মানে আমি জাস্ট ফিক্সডভাবে বলতে পারি না। হ্যাঁ, আপনি হয়তো ট্রাই করতে পারেন যে আপনার ফোকাস এই ফ্রেমওয়ার্কে, তারপর আপনি এই ফ্রেমওয়ার্ক বেসিসে হচ্ছে সব কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন। বাট জেনারেলি যদি আপনি চিন্তা করেন, ধরেন আপনি নর্মাল একটা স্টুডেন্ট, আপনি এখন ডিসাইড করতে পারতেছেন না আপনি কোন ফ্রেমওয়ার্ক। সো আপনি বেসিক্যালি বলতেও না পারেন যে আচ্ছা ঠিক আছে আমি এই ফ্রেমওয়ার্ক দিয়েই জব পাবো বা এই ফ্রেমওয়ার্ক দিয়েই কাজ করে আমার লাইফ আমি লিড করবো সারা জীবন, বা এটা দিয়ে আমি সারা জীবন প্রোডাক্ট বানাবো।
সেই কারণে হয়তো আমার ওই ফ্রেমওয়ার্কটা শেখা হয় না, আমি হয়তো অন্য ফ্রেমওয়ার্ক শিখছি। যাই হোক, তো সব ফ্রেমওয়ার্ক আপনি নাও জানতে পারেন, কিন্তু আপনি কিন্তু সব ল্যাঙ্গুয়েজই মোটামুটি আপনাদের এই যে 4 বছরের যে কোর্স এগুলোতে শিখবেন। কীভাবে শিখবেন? আপনি প্রতিটা কোর্সে আপনি কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন। যেমন আপনার ফার্স্ট সেমিস্টারে কি সি শিখছেন, এখন জাভা শিখতেছেন, নেক্সটে C++ শিখবেন, তারপরে পাইথন শিখবেন, ম্যাটল্যাব শিখবেন। সো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি শিখতেছেন। এখন এই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট যে ফ্রেমওয়ার্কগুলো আছে আপনি কিন্তু আস্তে আস্তে ওগুলাও হচ্ছে দেখলেই বুঝতে পারবেন। সো আপনি যখন জাভার একটা কোড দেখবেন, আপনি যখন ক্যাচ করতে পারবেন, সেমভাবে আপনি যদি ফ্রেমওয়ার্কের একটা কোড দেখেন আপনি বুঝতে পারবেন আচ্ছা এটাতে মনে হয় এই কাজটা করা হচ্ছে। কারণ যেই সিস্টেম বা যে হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করার ওয়ে বা স্ট্রাকচার, যেমন আমরা এখন শিখতেছি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এইটার উপরে ডিপেন্ড করে যদি কোনো ফ্রেমওয়ার্ক হয় তাহলে ওইটাও কি অবজেক্ট ওরিয়েন্টেড বেসেই কাজ করবে, অবজেক্ট ওরিয়েন্টেড বেসিসের উপরেই কাজ করবে। সো আপনি যখন ওই লেভেলের কোডগুলো দেখবেন তখন আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। এই কারণেই আমরা হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর বেশি ফোকাস না দিয়ে আমরা হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখি। অ্যান্ড মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শেখার কারণই হচ্ছে যাতে আমি আমার ইন্ডাস্ট্রি বা কোম্পানিতেগুলো গিয়ে যদি এমন কোনো এনভায়রনমেন্ট চলে আসে যেই এনভায়রনমেন্টের সাথে আমি ইউজ টু না বা আমি জানি না, আমি সেই এনভায়রনমেন্টেও কাজগুলো যাতে করতে পারি। ওকে, ফ্রেমওয়ার্ক নিয়ে অনেক কিছু বলে ফেললাম, অনেক নেসেসারি আননেসেসারি অনেক কথা বলে ফেললাম। এখন আসি হচ্ছে আমরা এই কোর্সে বেসিক্যালি কি শিখব। আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে জেএসপি, অথবা আমরা এটার জন্য আমাদের যে জিনিসটা দরকার জাভা সার্ভলেট। এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি শিখবো। এটা হচ্ছে গিয়ে জাভা সার্ভার পেজ, এটাকে শর্টে বলা হয় জেএসপি, আর হচ্ছে জাভা সার্ভলেট। এই জেএসপি ইউজ করে আমরা হচ্ছে জাভা সার্ভলেট নিয়ে কাজ করি। জাভা সার্ভলেট হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক। সো এই ফ্রেমওয়ার্কেই আমরা বেসিক্যালি দেখব। এখন এই ফ্রেমওয়ার্কটা কোথায় ইউজ হয়? এই ফ্রেমওয়ার্কটা ইউজ হয় হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো। ওয়েব অ্যাপ্লিকেশন মানে যেই অ্যাপ্লিকেশন ইন্টারনেট বেসড, তার মানে আপনার সাথে ওই অ্যাপ্লিকেশন রানিং করার জন্য বা রান করার জন্য একটা ইন্টারনেট কানেকশন রাখতে হবে। ইন্টারনেট কানেকশন কেন রাখতে হবে? কারণ আপনি যে ডেটাগুলো সেভ করে রাখবেন এই ডেটাগুলো আপনার কম্পিউটারে থাকবে না, এই ডেটাগুলো থাকবে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইন্টারনেট যে আমাদের ডেটা স্টোরেজ আছে। তার মানে আমরা যে ওই যে ডোমেন হোস্টিং কিনি, এগুলোর নাম শুনছেন? ডোমেন মানে আমি হচ্ছে একটা অ্যাড্রেস কিনি, আর ওইখানে হচ্ছে হোস্টিং করা মানে আমি আমার ডাটাগুলো আপডেট করি। ওইখান থেকে আমরা হচ্ছে কিছু জায়গা কিনে রাখি। অর্থাৎ ইন্টারনেটে যেইখান থেকে আমাদের বেসিক্যালি এই সার্ভারগুলো থাকে, এই সার্ভারগুলা থেকে আমরা হচ্ছে কিছু জায়গা অ্যাকচুয়ালি কিনি না, হায়ার করি। যে আমরা 5 বছরের জন্য হায়ার করছি বা 10 বছরের জন্য হায়ার করছি। এই যে আপনারা দেখেন আপনাদের ভার্সিটির ওয়েবসাইট, সেও যে ডোমেন হোস্টিং কিনে রাখছে, এটাও কোনো একটা এইরকম সার্ভার থেকে সে ডাটা হচ্ছে জাস্ট হায়ার করে রাখছে। তার মানে আমি 5 জিবি বা 10 জিবি আমার ওই ওয়েব পেজের জন্য স্টোরেজ হায়ার করে রাখছি 5 বছরের জন্য। প্রতি বছর আমাকে কি করতে হয়? রিনিউ করতে হয়। যদি আমি রিনিউ করা অফ করে দিই তাহলে ওই স্টোরেজ থেকে এটা হচ্ছে ডিলিট করে দেওয়া হবে। অর্থাৎ এই স্টোরেজটা তখন হচ্ছে ফ্রি করে দেওয়া হবে, সেটা আবার অন্য কাউকে সেল করে দেওয়া হবে। সো এই কারণে আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে এটা প্রতি বছর রিনিউ করে এই স্টোরেজটা কিনে রাখতে হয়। এখন আপনাদের বলতে পারেন এই স্টোরেজ প্রোভাইডার কে? বড় বড় যারা হচ্ছে ডোমেইন হোস্টিং সেল করে তারা হচ্ছে প্রোভাইডার। যেমন বলতে পারেন যে গুগলের হচ্ছে গিয়ে এরকম স্টোরেজ আছে, ডাটা সার্ভার আছে এরকম। সো বেসিক্যালি আমাদের যে ইন্টারনেট জিনিসটা কি বুঝেন? ইন্টারনেট সম্পর্কে মনে হয় অনেকের আইডিয়া নাই। ইন্টারনেট কিছুই না, জাস্ট একটা পিসি থেকে আরেকটা পিসিতে ডাটা ট্রান্সফারের কানেকশন। জাস্ট দুইটা তার একটা থেকে আরেকটা কি করে? ডাটা ট্রান্সফার করে। আপনারা মোবাইল থেকে পিসিতে যেমন ডাটা ট্রান্সফার করেন, ইন্টারনেট হচ্ছে সেম কনসেপ্ট, কিন্তু কনসেপ্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্ট কি? আমি আমার এই পিসি থেকে ওই পিসিতে যদি ডাটা নেই তাহলে এটাকে আমরা বলি হচ্ছে লোকালি ডাটা আমরা নিয়ে যাচ্ছি। কিন্তু আমি আমার এই ভার্সিটির কম্পিউটার থেকে আমি যাচ্ছি ইউএসের একটা কম্পিউটারে কানেক্টেড হইতো, ওইখান থেকে কোনো একটা ডাটা নিব। এখন আমি কীভাবে হব? আমার আর তার মধ্যে কোনো একটা কানেকশন থাকতে হবে অবশ্যই। সো এই কানেকশন যখন আমি ইমপ্লিমেন্ট করি, এই কানেকশনটা ইমপ্লিমেন্ট করতেছে হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার, অর্থাৎ যারা ইন্টারনেট দিচ্ছে তারা হচ্ছে গিয়ে এটা
বেসিক্যালি প্রোভাইড করে। সো ইন্টারনেট একটা অর্গানাইজেশনে আপনারা এটার আরও হিস্টোরি পড়বেন, আমি আপাতত হিস্টোরিতে যাচ্ছি না। বেসিক্যালি মনে রাখেন যে আমাদের এই পুরা ওয়ার্ল্ডের সবগুলা পিসি একসাথে কানেক্টেড করার জন্য আমরা হচ্ছে কেবলস ইউজ করি। এই কেবলসগুলো এক একটা দেশের উপর ডিভাইডেড করে ইন্টারনেটগুলো দেওয়া হয় বা কেবলগুলো কানেক্টেড থাকে। কীভাবে আসে আমি ধরি, সাবমেরিন কেবলের নাম শুনছেন? আমরা কিন্তু অনেকেই জানি না এগুলো কীভাবে কাজ করে। সাবমেরিন কেবল হচ্ছে বেসিক্যালি একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে সংযোগ করে। সো আমরা যখন ইন্টারনেট নেই, বেসিক্যালি ইন্টারনেট যার থেকে নেই মানে তার কাছে হচ্ছে বাকি যে ইয়েগুলো আছে, দেশ কান্ট্রিগুলো আছে, তাদের সাথে একটা কানেকশন আছে, ওইখানে স্টোরেজ আছে। সো সে কী করে, এই যে কানেকশনগুলা একসাথে হচ্ছে রাখে। আমি কি করতেছি, সাপোজ ধরেন আমি মালয়েশিয়া থেকে ইন্টারনেট বাই করতেছি, তার মানে হচ্ছে মালয়েশিয়া থেকে আমি জাস্ট আমার দেশে একটা সাবমেরিন কেবল নিয়ে আসতেছি। সাবমেরিন কেবল নিয়ে আসতেছি, এটাতে আমাদের কোনো খরচ নেই, কিন্তু খরচ কোথায় আমরা দিই, আমরা যে টাকাটা দিই এই যে সাবমেরিন কেবল নিয়ে আসতেছি, এই কেবলগুলো আমাদের প্রতিনিয়ত চেঞ্জ করা লাগে। অর্থাৎ এখানে যে আমাদের কেবল আছে বা তার আছে, এই তারগুলোকে আমাদের কি করতে হয়, মেইনটেনেন্স করতে হয়, এইগুলাকে চেঞ্জ করতে হয়। কারণ এগুলো কই থাকে, সমুদ্রের নিচে থাকে। সমুদ্রের নিচে দিয়ে হচ্ছে আমরা এই তারগুলো পাস করি। সো এই তারগুলো যখন পাস হয় তখন আমাদের কি করতে হয়, এগুলাকে হচ্ছে সংরক্ষণ করার জন্য বা আমাদের কানেকশন যাতে ডিসকানেক্টেড না হয়ে যায়, এই কারণে হচ্ছে আমাদের সবগুলাকে মেইনটেনেন্স করতে হয়, কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়, নতুন তার ইউজ করতে হয়। আর এই তারগুলো থাকে বেসিক্যালি অপটিক্যাল ফাইবার টাইপের। সো এই তারগুলো যখন চেঞ্জ করতে হয়, এই জন্য আমাদের ব্যাপক পরিমাণ কস্টিং হয়। এই কস্টিংয়েরই আসলে আমরা টাকা দিই। আমরা কিন্তু একটা পিসি থেকে আরেকটা পিসিতে কানেকশন হওয়ার কোনো টাকা দেই না। বেসিক্যালি আপনি যে ইন্টারনেটের টাকাটা দিচ্ছেন আপনার ওই যে নেটের লোকরে বা আইএসপি প্রোভাইডারকে, আইএসপিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে হচ্ছে বেসিক্যালি আপনাকে এই মেইনটেনেন্সের খরচ নাই। সো এখন আসি যে এই মানে কীভাবে আসতেছে সাবমেরিন কেবল থেকে, কীভাবে একটা দেশের পিসি থেকে আরেকটা দেশের পিসিতে হচ্ছে সাবমেরিন কেবল দিয়ে আপনি কানেক্টেড। এই সাবমেরিন কেবল থেকে গভর্নমেন্ট হচ্ছে আমাদের কাছে হচ্ছে সেল করে, আর গভর্নমেন্ট সেল করে হচ্ছে মোবাইল নেটওয়ার্কের কাছে অ্যান্ড আইএসপিদের কাছে। দুইটা ডিভাইড হয়। এই কেবল থেকে একটা পার্ট যায় হচ্ছে আমাদের আইএসপি অর্থাৎ ব্রডব্যান্ড যারা ইউজ করে তাদের এখানে যায়, আর একটা পার্ট হচ্ছে যায় ওয়্যারলেসে যখন কেবলগুলো যায় মানে মোবাইল নেটওয়ার্কে, সো এই কেবলের মাধ্যমেই নেটওয়ার্কটা কানেক্টেড হওয়ার পরে তারা কি করে, পুরো দেশে অ্যান্টেনা হচ্ছে আমাদের করা আছে, মানে টাওয়ারগুলো যেগুলো বলি, তারা তখন হচ্ছে ওয়্যারলেস ডাটা কানেকশন করে। ওয়্যারলেস ডাটা কানেকশনের মধ্যেও কিন্তু আমাদের একটা সাবমেরিন কেবল থাকে, অর্থাৎ এক দেশের থেকে আরেক দেশে যখন আমরা কানেক্টেড করি। সো ওইটা ওয়্যারলেস আমার দেশের মধ্যে, বাট যখন আউটসাইডে যায় তখন কিন্তু সাবমেরিনের থ্রুতেই যায়, তখন কিন্তু আমরা ওয়্যারলেস যাই না। হ্যাঁ, যদি রেঞ্জের মধ্যে হয়, যদি আমি টাওয়ার বসাইতে পারি, যেমন আমি চিন্তা করি ইন্ডিয়া বাংলাদেশের টাওয়ার পাশাপাশি বসানো যায়, কারণ এটা কি আমাদের মাঝখানে সাগর নাই কোনো, পাশাপাশি, অর্থাৎ আপনি যদি বলেন স্থল বিভাগ পাশাপাশি, অর্থাৎ রাস্তা আছে। সো আমি এইখানে একটা টাওয়ার বসালাম, ওই পাশে একটা টাওয়ার বসালাম, দুইটা কানেক্টেড করে দিলাম, ওয়্যারলেসলি কানেক্টেড হবে, প্রবলেম নাই। বাট যদি এমন হয় যে আমি বাংলাদেশে বসে আছি বাট আমি কানাডার কোনো একটা কম্পিউটারের সাথে কানেক্টেড হতে চাচ্ছি, এখন আমি কি কোনোভাবে এই রাস্তা দিয়ে কানেক্টেড করতে পারবো অ্যান্টেনা বসায়? এত বড় হাই কস্টিং আমি পারবো না। তখন আমাদের কি করতে হয়, ওই যে সাবমেরিন কেবল, বাট আমাদের সাথে কানেক্টার ডিরেক্ট সম্পর্ক নাই। কিছু কিছু দেশে হচ্ছে এই সাবমেরিনের হাবটা আছে, অর্থাৎ সাবমেরিন কেবল বিভিন্ন দেশ থেকে ওই দেশে এসে জায়গা নিচ্ছে, আর ওই দেশ থেকে হয়তো আমরা হায়ার করি এরকম। সো এখন আসলাম কি, ব্রডব্যান্ড চলে গেল আর হচ্ছে মোবাইল নেটওয়ার্ক চলে গেল। মোবাইল নেটওয়ার্ক গিয়ে ওয়্যারলেসলি এটা হচ্ছে সব জায়গায় ডিভাইড করে দেয়। আর এই যে ব্রডব্যান্ড আছে, ব্রডব্যান্ড বেসিক্যালি কি করে, তার কাছে যে হচ্ছে কেবলটা আসলো, সে এই কেবল থেকে আরও 10 জায়গায় 15 জায়গায় 20 জায়গায় করে আস্তে আস্তে হাফ করতে করতে আপনাদের কাছে চলে আসে। তার মানে ওইখান থেকে তারা হচ্ছে কিছু সুইচ বসায় এই লাইনটাকে ডিভাইড করে, যে ইন্টারনেটটা এটাকে ডিভাইড করে দেয়। ডিভাইড করে আপনি কিছু ইন্টারনেট আপনাকে হচ্ছে বা আপনাকে ডাটা ট্রান্সফার রেটটা হচ্ছে সে লিমিটেড করে দেয়। অর্থাৎ আপনি কানাডার পিসি থেকে কীভাবে ডাটা কানেকশন করবেন তার লিমিটটা সেট করে দিচ্ছে হচ্ছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সে কিন্তু কিছু করতেছে না, সে জাস্ট কেবলগুলো কানেক্টেড করে লাগাচ্ছে আর রাউটিংয়ের কাজটা করতেছে। অর্থাৎ কীভাবে একটা ডাটা আরেকটা ডাটা যাবে, কীভাবে কানাডার ডাটা সেট হবে, এই রাউটিংটা করতেছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারনেটের ফুললি কনসেপ্ট, যে আমরা কীভাবে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্টেড থাকি।
আমরা কিন্তু দেখবেন এই যে আপনাদের যে পিসিগুলো আছে এই পিসিগুলোও কিন্তু সবগুলো কানেক্টেড। দেখবেন আপনাদের পিসিতে একটা নাম আছে পিসি 1 0 এরকম। আপনাদের যে আইটি ডিপার্টমেন্ট আছে সে কিন্তু এই পিসিগুলোতে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে। এই যে অ্যাক্সেস করতে পারে কীভাবে করতে পারে, কারণ এই যে ক্যাবলগুলো দেখেন ওই যে ওইখানে একটা বক্স আছে দেখেন, ওইখানে সবগুলো কানেক্টেড উপরে ক্যাবল দেখতেছেন, এই যে সুইচ এই সুইচের সাথে সবগুলো পিসি একটার সাথে একটা কানেক্টেড। সো আমি চাইলেই কিন্তু আপনার 1 নাম্বার পিসি থেকে 20 নাম্বার পিসিতে অ্যাক্সেস করতে পারবো। আবার আইটি চাইলেই আপনার নিচে থেকে সে বসে বসে এই পিসিগুলোকে অ্যাক্সেস করতে পারে। সো এই কানেকশনটাই হচ্ছে ইন্টারনেট, তবে এটা কি লোকাল একটা পিসি থেকে আরেকটা পিসিতে করতেছেন। আর একটা বিল্ডিংয়ের এটার আবার অনেকগুলো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ল্যান, ওয়ান, ম্যান, তারপরে হচ্ছে আমরা বেসিক্যালি ম্যানকে বলি ইন্টারনেট আর কি। একটা হাউস এইটাকে আমরা বলি হচ্ছে ল্যান, তারপরে যদি আমরা একটা এরিয়ায় যাই এরিয়াটাকে হচ্ছে আমরা বলি আবার হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ম্যান, এরকম অনেক আছে। ওগুলো আপনারা ডাটা কমিউনিকেশন বা নেটওয়ার্কিং কোর্সগুলোতে পড়বেন। আমি জাস্ট ইন্টারনেট সম্পর্কে বললাম শুধুমাত্র এই কনসেপ্টটা বোঝানোর জন্য। সো তার মানে হচ্ছে কি আমরা যখন ডোমেইন হোস্টিং নেই আমাদের কাছে কি করা হয়, একটা জায়গায় স্টোরেজটা আমরা হচ্ছে কিনে রাখি। এই স্টোরেজকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ওয়েব সার্ভার, অর্থাৎ একটা সফটওয়্যারের সার্ভার হচ্ছে কোনটা, যেইখানে আমি স্টোরেজটা কিনে রাখছি। এই সার্ভারের মধ্যেই আমি হচ্ছে আমার ডেটাগুলো রাখি। এই যে ধরেন ফেসবুকের একটা সার্ভার আছে না, ওরা বলে না যে আমাদের সার্ভার ডাউন হয়ে গেছে, সার্ভারের প্রবলেম হয়েছে। সার্ভার ডাউন প্রবলেম হওয়া মানে আপনার ওই সার্ভার থেকে এইখানে যে কানেকশনটা ছিল, অর্থাৎ আমি যে ডাটা ট্রান্সফার করতাম এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, এই জন্য আমি ডাটা ট্রান্সফার করতে পারতেছি না। ওই স্টোরেজে কোনো প্রবলেম হয়েছে, আমি ডাটা ট্রান্সফার করতে পারতেছি না। সো ডাটা ট্রান্সফার যেহেতু করতে পারতেছি না, এই কারণে হচ্ছে আমার ওয়েবসাইটটা বসে আছে বা ওয়েবসাইটটা কাজ করতেছে না, এই জন্য আমরা বলি সার্ভার ডাউন হয়ে গেছে। তারপরে একটা জিনিস বলি যে এই স্টোরেজগুলো কি, স্টোরেজগুলো বেসিক্যালি আমাদের যে স্টোরেজ থাকে না হার্ড ডিস্ক টাইপের এরকম, এই স্টোরেজই, বাট ওটা হচ্ছে হিউজ নাম্বার অফ। একটা লোক সে কোটি কোটি জিবি বসে আছে, কোটি কোটি জিবি নিয়ে বসে এসে সবগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড করে দিচ্ছে, তারপরে সে আপনাকে সেল করতেছে যে আমার হার্ড ডিস্ক তুমি ইউজ করো, আমার স্টোরেজ তুমি ইউজ করো, কিন্তু আমাকে টাকা দিতে হবে স্টোরেজ ইউজ করার জন্য। এখন আপনি কেন ইউজ করতেছেন, কারণ দেখা গেছে ও সবার সাথে কানেক্টেড। সো ওর স্টোরেজটা যদি আপনি নিয়ে কাজ করেন তাহলে ওই স্টোরেজটা সবাই অ্যাক্সেস করতে পারবে। যেমন আপনাদের ভার্সিটির ওয়েবসাইট, তার একটা স্টোরেজ কেনা আছে, এই স্টোরেজটা ওর কাছ থেকে কেন কেনা হইলো, কারণ আমি যদি আমার পিসির স্টোরেজ ইউজ করতাম তাহলে আমি কি করতাম, হয়তো এই বিল্ডিংয়েই এই ওয়েবসাইটটা ঢুকতে পারতাম, অর্থাৎ এই পিসিটাতে ঢুকতে পারতাম, স্টোরেজটা ইউজ করতে পারতাম। বাট আমি চাচ্ছি যে কানাডা থেকেও যদি একজন চায় তাহলে আমাকে এই স্টোরেজটা ইউজ করে আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে, কিন্তু স্টোরেজটা কোথায় আছে, আমার এই পিসিতে, কানাডার লোক কীভাবে পাবে না। সো এমন স্টোরেজ আমাকে কিনতে হবে যে এই স্টোরেজটার অ্যাক্সেস সবার কাছে আছে। সো আমি এই জন্যই ডোমেন হোস্টিং কিনি, ওইটা অ্যাকচুয়ালি স্পেস, ওই স্পেসটা সবার সাথে কানেক্টেড। ওই স্পেসের মধ্যে আমি কি করি, আমার এই যে ওয়েবসাইটের যে সফটওয়্যারটা এটা আমি ইনস্টল করে দিয়ে রাখি, তাহলে সে কী করতে পারে, এই যে ডোমেইন অর্থাৎ যে নামটা আপনারা দেন www.ios.ac.bd, এই বিডির ওয়েবসাইটটা ক্লিক করলে ওই স্টোরেজে চলে যায়। এটা হচ্ছে ডোমেইন বলি, আইডেন্টিফিকেশন বলি, বা আইপি অ্যাড্রেস এর করসপন্ডিং ডোমেইন নেম থাকে। এগুলো আস্তে আস্তে আরও বড় হলে আরও ক্লিয়ার হবে। সো যখন আমি ওইটা লিখি তখন সে কী করে, এই যে কানেক্টেড যে স্টোরেজ যেটার মধ্যে আমি এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখছি, এই সফটওয়্যারটাতে সে হচ্ছে অ্যাক্সেস করতে পারে। সো এই যে সফটওয়্যারটা আমি ইনস্টল করে রাখছি একটা স্টোরেজে, এই টাইপের সফটওয়্যারটাকেই বেসিক্যালি আমরা বলি ওয়েব অ্যাপ্লিকেশন। তার মানে এই অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি ইন্টারনেটের সাথে কানেক্টেড, অর্থাৎ ইন্টারনেট বেস, ওয়েব বেস। সো ওয়েব বেস হওয়াতে আমি বেসিক্যালি সফটওয়্যারটা আমার কম্পিউটারে ক্রিয়েট করি, বাট যখন আমি ইনস্টল করি বা যখন হচ্ছে আমি এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি পাবলিশ করি, তখন বেসিক্যালি আমি কী করি, ওই যে স্টোরেজ কিনে রাখছি সবার সাথে কানেক্টেড, ওই স্টোরেজে গিয়ে আমি সফটওয়্যারটা ইনস্টল করে দিয়ে আসি। সফটওয়্যারটা যখন ওই স্টোরেজে ইনস্টল করে দিলাম তখন কি হচ্ছে, যে কেউ আমার এই সফটওয়্যারটা অ্যাক্সেস করতে পারতেছে। আর এই সফটওয়্যারটা আমি যখন অ্যাক্সেস করতে যাব তখন আমাকে স্পেসিফিক ওই যে www.ios.hc.bd এইরকম টাইপের একটা নেম দিতে হয়, এইটাকে আমরা বলি ডোমেইন। এই ডোমেইন নেমটা আমাকে দিতে হয়, আর করসপন্ডিং একটা অ্যাড্রেস থাকে আইডি, এটাকে বলি আমরা আইপি। ওই আইপিটা হচ্ছে ডোমেইনের আন্ডারে চলে যায়। সো যখন আমি সব স্টোরেজ থেকে একটা স্টোরেজ নেই, মানে অল কানেক্টেড স্টোরেজ থেকে স্টোরেজ কিনে নেই, ওদের অলরেডি আইপি সেট করা থাকে বা ওদের অলরেডি ডেমো অ্যাড্রেস দেওয়া থাকে। সো ওরা হচ্ছে আমাকে ওই আইপিটা দিয়ে দেয়। যাই হোক, অনেক ইন্টারনেট বেসিক্যাল লেকচার দিলাম। সো এর মধ্যে কি কার কোনো কোশ্চেন আছে, বুঝার নাই কিছু, একটা স্টোরি বললাম আর কি। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ওই কাজটাই করব জিএসপিতে,
সবাই একটু মনোযোগ দেন। জেএসপিতে আমরা বেসিক্যালি ওই কাজটাই করব যে আমরা আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমরা আমাদের বাসায় বসে বানাবো, কিন্তু আমরা ওই যে স্টোরেজ আছে ওই স্টোরেজে হচ্ছে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু স্টোরেজ কেনার জন্য আমাদের অনেক টাকা পয়সা লাগে, অনেক সাবস্ক্রিপশন ফি দিতে হয়। সো এই জন্য স্টোরেজ আমরা সাধারণত আমাদের যখন সফটওয়্যার আমরা বানানো শিখি তখন আমরা করি না, বা আমাদের কোর্সগুলোতে করি না। আমরা কী কাজ করি, ওই স্টোরেজটা যেরকমভাবে কাজ করে ওই রকমের মতো একটা স্টোরেজের মতো সার্ভার ক্রিয়েট করি। ওইগুলোকে আমরা বলতেছি কি, সার্ভার না, স্টোরেজকে বলতেছি। সো এইরকম একটা সার্ভার ক্রিয়েট করি। এই সার্ভার ক্রিয়েট করে আমি ওই সার্ভারের সাথে কীভাবে কানেকশন দিতে হয় এই জিনিসটা হচ্ছে আমরা লার্ন করি। প্লাস হচ্ছে আমরা যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা বানানো শিখি। সো বেসিক্যালি আমরা কী করি, আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হব না এই আমাদের প্রজেক্ট করতে গিয়ে বা এই কাজগুলো করতে গিয়ে, বাট আমরা ইন্টারনেট যেভাবে অ্যাক্ট করে, অর্থাৎ ইন্টারনেটে আমাকে যেভাবে বুঝাইতে হয় বা ইন্টারনেট যেভাবে আমাকে কোনো একটা রেসপন্স দেয় বা ফিডব্যাক দেয়, এরকমভাবে হচ্ছে আমি একটা ডেমো সার্ভার ক্রিয়েট করি বা ডেমো স্টোরেজ ক্রিয়েট করে ওইখানের সাথে আমি হচ্ছে কমিউনিকেশন করে আমার সফটওয়্যারটা বিল্ড করে সব কিছু ওকে করি। অ্যান্ড দেন আমি কী করি, ওই ডোমেন হোস্টিং করে একটা অল কানেক্টেড স্টোরেজ কিনি, দেন সেমভাবে ওইটা জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করি। সো আমাদের কাজ হচ্ছে এই কোর্সে যে জেএসপি যে শিখবো বা জাভা সার্ভলেট পেজ শিখবো, সার্ভার পেজ, এইটা আমরা হচ্ছে লোকালি একটা সার্ভার ক্রিয়েট করে শিখবো। এখন এই লোকালি সার্ভার যখন ক্রিয়েট করতে হয়, সো বেসিক্যালি আমাদের কি কাজ হয়, একটা সার্ভার থাকে, এরকম ধরেন সার্ভার, সে কি করে স্টোরেজ হিসেবে কাজ করে একটা, যে এইখানে সব ডাটাগুলো থাকবে, এই সার্ভারের মধ্যে আমরা ডাটাগুলো রাখতে পারি। এখন এই ডাটা রাখার অনেকগুলো ওয়ে আছে। এই ডাটা রাখার যে ওয়ে, এটাকে আমরা বলি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, শর্টে বলা হয় ডিবিএমএস। এইটার একটা কোর্স আপনারা পাবেন, ডেডিকেটেড কোর্স। আমরা এখানে কিছু জিনিস শিখবো হয়তো, বা ডেডিকেটেড কোর্সের সব কিছু আপনারা এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে কোর্স আছে এই কোর্সে শিখবেন। সো এই ডিবিএমএস এর অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এগুলা হচ্ছে কাজ করা যায়। সাপোজ এটার একটা ল্যাঙ্গুয়েজ আছে মাইএসকিউএল, এইগুলো নাম হয়তো অনেকেই শুনছেন। তারপর একটা আছে ওরাকল, তারপর হচ্ছে এসকিউএল সার্ভার, তারপরে হচ্ছে আপনার ধরেন মঙ্গোডিবি। এটার মধ্যে অনেক আবার ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ডিভাইড করে এগুলো আবার নাম হয়। ধরেন এখন আমি কোনো ক্রাইটেরিয়া করতেছি না, মঙ্গোডিবি, আচ্ছা মঙ্গোতে এটা এরকম না, মঙ্গোডিবি স্মল, তারপরে হচ্ছে মনে করেন এসকিউএল লাইট, এরকম করে অনেকগুলো এসকিউএল আছে, এসকিউএল লাইট, মাইএসকিউএল, আচ্ছা যাই হোক, এইরকম ধরেন এইটা। সো এইরকম অনেকগুলো ডিভিশন আছে। এই ডিভিশনগুলো আপনি যখন নিয়ে কাজ করেন, এই ডিভিশনগুলোর মাধ্যমে বা এই ওয়েগুলোর মাধ্যমে আপনি হচ্ছে ডাটাগুলো ম্যানেজ করেন। তার মানে এই সবগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাটাগুলোকে হচ্ছে ম্যানেজ করা হয়, যে ল্যাঙ্গুয়েজটা আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেডিকেটেড করব। আমরা এখানে যে কাজটা করব, এই যে সার্ভার আছে, এই সার্ভার একটা ক্রিয়েট করব লোকালি, যেটা করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে যেটার নাম হচ্ছে টমক্যাট। এইটা কি করে, একটা অ্যাপাচি নামে সার্ভার করে। অ্যাপাচি হচ্ছে এরকম একটা স্টোরেজ ক্রিয়েট করে আপনার জন্য। আর স্টোরেজ ক্রিয়েট করার পরে আপনার ডাটাগুলো রাখার জন্য আপনাকে ডাটাবেসের যে কোনো একটা ইউজ করতে হবে। নর্মালি আমরা ট্রাই করবো আমরা ওরাকল শেখার জন্য, এখানে ওরাকল দিয়ে আমরা হচ্ছে জেএসপির কাজ করি। সো ওরাকল একটা ডাটাবেস আমরা হচ্ছে শেখার ট্রাই করব। ডাটাবেস ফুললি আমরা শিখবো না, জাস্ট কিছু কমান আমরা দেখবো কাজ করার জন্য। সো আমরা কি করতেছি, সার্ভারে বসাচ্ছি টমক্যাট। এই সার্ভারটা ক্রিয়েট করার জন্য একটা সফটওয়্যার ইউজ করবো টমক্যাট নামে। তারপরে টমক্যাটের ডাটা রাখার জন্য, ডাটা পাসিংয়ের জন্য একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো যেটা হচ্ছে ওরাকল। আর এই যে অ্যাপ্লিকেশনটা আমরা বিল্ড করব, এখানে আমাদের অ্যাপ্লিকেশন আমাদের পিসিতে বিল্ড হবে। এই অ্যাপ্লিকেশনটা আমরা কি করব, জেএসপি বা সার্ভার পেজ ক্রিয়েট করব, জেএসপি দিয়ে করব। অর্থাৎ আমাদের জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব। জেএসপি হচ্ছে পেজ, আর হচ্ছে জাভার সার্ভলেট ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক ইউজ করে আমি সফটওয়্যারটা বিল্ড করব। সো আমি আমার পিসিতে সফটওয়্যার বিল্ড করব, এরকম একটা সার্ভার জেনারেট করব, দেন এই সফটওয়্যারটা এই সার্ভারে ইমপ্লিমেন্ট করব, সার্ভারের সাথে কানেক্টেড করব আর কি। কানেক্টেড করে এখান থেকে আমি ডাটা ট্রান্সফার করব অ্যান্ড সফটওয়্যারটা আমি ফুললি রান করব। তার মানে কি হয়ে যাবে, আমার সফটওয়্যারটা ওয়েব সফটওয়্যারের মতো সে হচ্ছে কি করবে, অ্যাক্ট করবে। এই ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক্যালি এইভাবে হয়।
এখন রিয়েল লাইফে কি হয়, রিয়েল লাইফে আমরা টমক্যাট সার্ভার ইউজ না করে আমরা জাস্ট আমি যে সার্ভারটা কিনে রাখছি, স্টোরেজটা আমি কিনছি টাকা দিয়ে, ওই স্টোরেজটার মধ্যে আমি জাস্ট এই ডাটা ট্রান্সফারিংটা। সো যখন আমরা ডেমো করি, এটা আপনারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো জায়গায় বলেন, ডেমো করার জন্য সবসময় লোকাল সার্ভারগুলো ইউজ করে। সো লোকাল সার্ভার কি, আমি আমার পিসিতেই একটা হচ্ছে সার্ভার ক্রিয়েট করতেছি, এটাকে বলতেছি আমরা লোকাল সার্ভার। এই সার্ভারটাকে আমরা বলি হচ্ছে লোকাল সার্ভার। সো আমরা বেসিক্যালি এই লোকাল সার্ভার হচ্ছে ক্রিয়েট করি, লোকাল সার্ভার ক্রিয়েট করে আমরা হচ্ছে কাজ করি। আর যখন হচ্ছে আমি একটা স্টোরেজ কিনে রাখি, তখন হচ্ছে ওইটা গ্লোবাল হয়ে যায়, যে ওইটা আর তখন লোকাল সার্ভার থাকে না, ওইটা হচ্ছে গ্লোবাল সার্ভার হয়ে যায়, যে কেউ ওই স্টোরেজটা অ্যাক্সেস করতে পারে উইদাউট এনি কনসার্ন অফ এনি ওয়ান। সো আপনি চাইলেই হচ্ছে গিয়ে আমার স্টোরেজটা অ্যাক্সেস করতে পারবেন, তবে আমি লিমিটেশনস দিয়ে রাখবো যে আপনি কতটুকু অ্যাক্সেস করতে পারবেন। এই লিমিটেশনসটা আমি কীভাবে দিব, আমি আমার এই যে সফটওয়্যারটা ক্রিয়েট করতেছি জাভা সফটওয়্যার, এই ফ্রেমওয়ার্কের থ্রুতে যে সফটওয়্যার, ওইটার মধ্যে আমি কোনো একটা জায়গায় আমি এমনভাবে রুল সেট করে দিব যে আপনি চাইলেও কোনো আমার সেন্সিটিভ ইনফরমেশনে অ্যাক্সেস করতে পারবেন না, শুধুমাত্র আমি আপনাকে যতটুকু অথরিটি দিব আপনি অতটুকু অ্যাক্সেস করতে পারবেন। যেমন বলি, আপনারা যদি আপনাদের ভার্সিটির ওয়েবসাইটে চান, এখন ওয়েবসাইটে গিয়ে দেখেন কি আমাদের ছবি দেখেন না, ফ্যাকাল্টি, অ্যাডমিন, বা হচ্ছে আপনার আইডি ডিপার্টমেন্ট, বা আপনাদের হচ্ছে বোর্ড অফ ট্রাস্টিজ, এদের ছবি দেখতে পারেন। কিন্তু আপনি কি তাদের ছবি কখনো চেঞ্জ করতে পারেন বা ছবি ডিলিট করতে পারেন? এরকম কিন্তু অপশনস আপনাদের এই ওয়েবসাইটের সফটওয়্যারটাতে আছে, কিন্তু ইউজারকে এই অ্যাক্সেসটা দেওয়া হয় না। অর্থাৎ আপনি যখন ঢুকবেন, আমি তখন লিমিটেশনস করে দিচ্ছি, আপনি এইটুক পার্ট ঢুকতে পারবেন, এর বাইরে পারবেন না। কিন্তু এইটা যে হচ্ছে গিয়ে কন্ট্রোল করতেছে, তার কাছে কিন্তু এই অ্যাক্সেস আছে, সে ঢুকতে পারবে। সো তার কাছে ফুল অ্যাক্সেস থাকে। সো এই এত কিছু বলার কারণ হচ্ছে যে আমরা বেসিক্যালি এই সফটওয়্যারটা ক্রিয়েট করব, এই কোর্সের মধ্যে আমরা ট্রাই করব একটা জেএসপি সফটওয়্যার ক্রিয়েট করতে, অ্যান্ড সার্ভার ইউজ করব হচ্ছে টমক্যাট। আর এইখানের মধ্যে আমরা একটা কানেকশন করে ডাটা ট্রান্সফার করব, যেটাতে আমরা ইউজ করব হচ্ছে ওরাকল ডাটাবেস। এই কানেকশন কমপ্লিট করে আমরা হচ্ছে একটা ফুললি প্রজেক্ট করার ট্রাই করব। সো আমরা মোটামুটি একটা ওয়েব অ্যাপ্লিকেশন করার ট্রাই করব এই কোর্সের মধ্যে। তারপর আমরা দেখব যে আমরা যদি এই অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে কীভাবে সে হচ্ছে অ্যাক্ট করে, কীভাবে হচ্ছে সে পারফর্ম করে, অ্যান্ড আমরা এটাকে আরও বড় করে ইন্ডাস্ট্রি লেভেলের কীভাবে কাজ করতে পারি। এখান থেকে আমরা স্টার্টিং করব, মোটামুটি পর্যায়ে আমরা একটা প্রজেক্ট দাঁড় করাবো। তারপরে আমরা প্রতিটা কোর্সে আস্তে আস্তে এইগুলোর আপডেট ভার্সনগুলো শিখবো, আমরা আরও ডেটাবেস শিখবো, হয়তো আমরা আরও কিছু সার্ভার নিয়ে কাজ করব। এইরকম আরেকটা সার্ভার আছে জ্যাম সার্ভার, স্কুল সার্ভারে আরেকটা সার্ভার আছে, এরকম অনেক রকমের সার্ভার থাকে, ওগুলো নিয়ে আমরা কাজ করব। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন না, দুইটাই সফটওয়্যার দুইটাই, কিন্তু সফটওয়্যার বলতে না, বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে আপনার লোকাল অ্যাপ্লিকেশন, বা আপনি বলতে পারেন এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলে। হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ডেস্কটপ অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি যখন ক্রিয়েট করেন সফটওয়্যারটা, এই সফটওয়্যারের করসপন্ডিং এই যে ডাটাগুলো রাখেন, যেটা আমরা এখানে ম্যানেজ করতেছি সার্ভারের মাধ্যমে, এই ডাটাগুলো আপনার কম্পিউটারেই থাকে। অর্থাৎ এইটার সাথে অন্য কম্পিউটার থেকে কেউ কানেক্টেড হইতে পারবে না, ওইটা জাস্ট আপনার কম্পিউটারেই থাকে, আপনার কম্পিউটারে আপনি কাজ করেন, আপনার কম্পিউটারে সব কিছু হয়। যেমন আপনি যদি কোনো সফটওয়্যার ইউজ করেন, সাপোজ আপনি ইউজ করতেছেন, এরকম যদি চিন্তা করি, অনেক আগে ইউজ হইতো, এগুলো এখন আর ইউজ হয় না, এখন সবই ওয়েব অ্যাপ্লিকেশন বেস হয়ে গেছে। ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, নোটপ্যাড একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার, একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। নোটপ্যাডের সাথে কি আপনি ইন্টারনেট অ্যাক্সেস করেন কোনো? কিন্তু নোটপ্যাড আপনি সেভ করে রাখেন না, সেভ করেন, ডিলিট করেন, কিছু লিখেন, তারপর হয়তো ডাটাগুলো রিমুভ করে দেন। সো এই অ্যাপ্লিকেশনটা টোটালি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এইটা শুধুমাত্র আপনার পিসিতেই কাজ করবে। আমি যদি আশফাকের পিসিতে কাজ করতে চাই, ওর পিসিতে ইনস্টল করতে হবে। আবার যদি অয়নের পিসিতে কাজ করতে চাই নোটপ্যাড, তাহলে অয়নের পিসিতে আবার আলাদা করে ইনস্টল করতে হবে। আশফাক আর অয়নের পিসিতে কোনো কানেকশন নাই। আশফাক যে নোটপ্যাডে যে জিনিসটা লিখবে, এটা কিন্তু অয়ন দেখতে পারবে না, আবার অয়ন যেটা লিখবে এটা আশফাক দেখতে পারবে না। সো এই যে একটা পিসিতেই সীমাবদ্ধ, অর্থাৎ আমার এই কম্পিউটারের মধ্যেই আমার অ্যাপ্লিকেশনটা সীমাবদ্ধ, এইরকম টাইপের সফটওয়্যারটাকে বলতেছে হচ্ছে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আর ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে যে এইটা আমার কম্পিউটারই সীমাবদ্ধ না,
এইটা আমি চাইলে আশফাককেও দেখাইতে পারি, আমি চাইলে অয়নকেও দেখাইতে পারি, আমি চাইলে জামিরুলকেও দেখাইতে পারি, আমি যাকে ইচ্ছা তাকে অ্যাক্সেস দিয়ে আমি দেখাইতে পারবো। সো এই যে গ্লোবালি কানেক্টেড যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। আর কানেকশনটা আমরা কীভাবে করতেছি? ওয়েবের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে। এখন কি বোঝা গেল দুইটার মধ্যে ডিফারেন্স কি? সো নর্মালি আমরা জাভাতে ডেস্কটপ অ্যাপ্লিকেশনও করতে পারি, আমরা ওয়েব অ্যাপ্লিকেশনও কমপ্লিট করতে পারি। সো আমরা এখানে ওয়েব অ্যাপ্লিকেশন করার ট্রাই করব, আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আমি দেখাবো আপনাদের, সমস্যা নাই, দুইটাই হচ্ছে দেখাবো। না এইটা বলতেছে, এটা হচ্ছে আমি পরে দেখতেছি যে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন করব, তারপরে যদি আমরা টাইম পাই তাহলে আমরা ডেস্কটপের দিকেও একটু দেখব। সো ওয়েব অ্যাপ্লিকেশন যখন করতে হয়, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের আবার কিছু এক্সট্রা সিনট্যাক্স ইউজ করা লাগে। অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশনে এই যে সার্ভারে আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, অর্থাৎ আমার সফটওয়্যারটা সার্ভারে রাখতে হয়। এখন এই সার্ভারে যখন সফটওয়্যারটা আমরা রাখি, তখন আমাদের কি কাজ করা লাগে? এই সার্ভারের যে পেজগুলো আছে, সার্ভার অনেকগুলো পেজ আছে, এগুলোকে আমাকে ডিজাইন করতে হয়। এই ডিজাইনিং করে আমাকে হচ্ছে গিয়ে সফটওয়্যারের কাজগুলো বসাইতে হয়, যাতে আমার ইউজার বা যাকে আমি অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়ার জন্য এই সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনসগুলো ইউজ করতেছি বা ক্রিয়েট করতেছি, সে যাতে সহজে বুঝতে পারে। সো এই ডিজাইনিং করার জন্য আমাদের আবার হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডিজাইন বলে, বা বলতে পারেন যে এই পেজগুলো ডিজাইন করার জন্য আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আবার শেখা লাগে। এগুলোর নাম আপনারা অনেক শুনছেন। এই ফ্রন্ট এন্ড ডিজাইনিং করার জন্য আমাদের HTML CSS এর নাম শুনছেন না? HTML CSS ইন্টারে অনেক জায়গায় পড়াইছে হয়তো আপনাদের HSC-তে। তারপরে আরও অনেক কিছু আছে, আমি জাস্ট কয়েকটার নাম লিখলাম। জাভা স্ক্রিপ্ট, এইরকম কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো বেসিক্যালি কি করে? এই ল্যাঙ্গুয়েজগুলো বেসিক্যালি এই যে সার্ভারের মধ্যে যে পেজ আকার আমাকে রাখতে হয়, একটা একটা পেজ রাখতে হয়। ডেস্কটপে কি আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, তারপরে আরেকটা পেজে যাবেন, আরেকটা পেজে যাবেন। যখন আপনি যদি চিন্তা করেন ফেসবুক যখন ইউজ করতেছেন, ফেসবুক একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ফেসবুক কি স্টার্টিং একটা পেজে নিয়ে আসে, তারপর আরেকটা পেজে যায় আপনি যখন লগ ইন করেন, তারপর লগ ইন থেকে হয়তো আপনি প্রোফাইলে ক্লিক করলেন, আরেকটা পেজে যাচ্ছে। এই যে এক একটা পেজ, এই পেজগুলো কই থাকে? সার্ভারে সেভ করা থাকে, সার্ভারে। আর এই সার্ভারের এই পেজগুলো ডিজাইন করার জন্য আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলোর দরকার পড়ে। সো এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আমরা কি করব? সার্ভারের পেজগুলো ডিজাইন করা শিখবো কিছু, তারপরে ওই পেজগুলোর মধ্যে থেকে আমি হচ্ছে কোনো একটা কাজ করা শিখবো। সো ডিজাইনিং পার্ট হচ্ছে টোটালি আলাদা। অর্থাৎ ডিজাইনিংয়ের সাথে আপনাকে কি করতে হবে? আপনার এই সফটওয়্যারের যে লজিকগুলো আছে বা আপনি যে ডাটাগুলো নিয়ে আসবেন, ডাটা চেঞ্জ করবেন, ক্যালকুলেশন করে যে রেজাল্ট আনবেন, ওই রেজাল্টগুলো নিয়ে আপনাকে কী করতে হবে? এই সার্ভারে ইমপ্লিমেন্ট করতে হবে। সার্ভারে যখন ইমপ্লিমেন্ট করবেন তখন আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে, যেটাকে আমরা বলতেছি DBMS। অর্থাৎ ডাটা রাখার একটা প্রক্রিয়া আছে বা টেকনিক আছে DBMS, ওইখানে আমরা এই ওরাকলটা ইউজ করব। তার মানে ডিজাইন শেষ, ডিজাইন থেকে আমরা কি করব? এখন ক্যালকুলেশন আসবো। ডিজাইনে টিক করলে যে ক্যালকুলেশন হবে, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে একটা ওয়েব পেজে কী থাকে, ফেসবুকে আমি ক্লিক করলে হোম পেজ চলে আসে, প্রোফাইল ক্লিক করলে আমার প্রোফাইলের নাম ঠিকানা সব কিছু চলে আসে, তারপরে আমি প্রোফাইল পিকচার আপডেট করতে চাইলে ক্লিক করলে প্রোফাইল পিকচার আপডেট করতে পারি। এই যে এই কাজগুলা, এই যে আপনি যে জিনিসগুলো দেখতেছেন আপনাকে শো করতেছে, এটাকে বলি আমরা ফ্রন্ট এন্ড। আর ওইটা ক্লিক করলে যে একটা কাজ হচ্ছে প্রতিটা জিনিস, এইটাকে বলি আমরা ব্যাক এন্ড। সো এই ফ্রন্ট এন্ড থেকে আপনাকে কী করতে হবে? ডেটা নিয়ে ব্যাক এন্ডে পাস করতে হবে। ব্যাক এন্ড মানে কি? সার্ভারে পাস করতে হবে। কিন্তু পাস করার রুলস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো আপনাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে সার্ভারে ডেটা পাস করতে হবে, অ্যান্ড ডেটা নিয়ে এসে আপনার ওই সফটওয়্যারে দেখাতে হবে। সো বেসিক্যালি আমাদের এই কনসেপ্টে পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটা বিল্ড করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, একটু পজ করতে। ওকে, আমাদের একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল যে উই হ্যাভ টু সাবমিট আ প্রেজেন্টেশন অ্যাবাউট আওয়ার প্রজেক্ট। সো প্রজেক্টের প্রেজেন্টেশনটা কীরকম হবে আমি এটা বলি। আমাদের বেসিক্যালি 5টা পয়েন্ট দেওয়া লাগবে একটা প্রজেক্টে। ফার্স্ট ওয়ান কি? একটা ইন্ট্রোডাকশন দেওয়া লাগবে, ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। সো আপনাকে স্লাইড বানাইতে হবে, প্রেজেন্টেশনে একটা স্লাইড বানাইতে হবে,
অ্যান্ড এই স্লাইডের মধ্যে কী কী জিনিস থাকবে, আপনারা যেহেতু 2 পার্সন ম্যাক্স 10 মিনিটস হচ্ছে প্রেজেন্টেশন দিবেন, অর্থাৎ একজন 5 মিনিটস আর একজন 5 মিনিটস, এর বেশি দেওয়ার দরকার নাই। আর কম যদি হয় 8 to 10, এর বেশি না, মানে 8 to 10 এর মধ্যে থাকবেন, এর কমও না এর বেশিও দরকার নাই। যদি আপনার হয়ে যায় যে আপনি 10 থেকে 12-এ চলে গেছেন, প্রবলেম নাই, বা 10-20 হয়ে গেলে প্রবলেম, বুঝতে পারছেন? কারণ আমরা সবার এত টাইম থাকে না 20 মিনিট, আর এত টাইম দেওয়ার মতো প্রেজেন্টেশন থাকে না, আর সবাই হচ্ছে প্রেজেন্টেশনটা ইংলিশে দিবেন। সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, প্রেজেন্টেশন দিতে হবে 10 মিনিটস। সো এগুলো একটু দিয়ে দিই। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, প্রেজেন্টেশন টাইম 10 মিনিটস ম্যাক্স। আচ্ছা স্যার, 10 মিনিট কি বলবো? আইডিয়াটা বলতে যা সর্বোচ্চ 2 মিনিট লাগবে। ওইটাই আমি বলে দিচ্ছি, 10 মিনিটস আপনি কি বলবেন, এটাই আমি আসতেছি, এই যে পয়েন্টসগুলো দিয়ে আমি বলতেছি। সো এইটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন টাইম 8 to 10 মিনিটস, আর আপনাকে হচ্ছে প্রেজেন্ট করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এখন কি প্রেজেন্ট করতে হবে? ফার্স্ট আপনাকে দিতে হবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি? আপনার প্রজেক্টের একটা নেম দিবেন, নেম, তারপরে প্রজেক্টের নেইমের ছোট একটা ব্রিফিং থাকবে যে আপনি প্রজেক্ট কী নিয়ে করতে চাচ্ছেন। তার আগে সবার ফার্স্টে যেই জিনিসটা করবেন, এইটা আপনাদের বেসিক করার কথা বাট অনেকে ভুলে যান, প্রজেক্ট নেম দিবেন, আপনাদের গ্রুপ নেম দিবেন, কোন কোন গ্রুপে করতেছেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি কোন কোর্সের জন্য করতেছেন, এইগুলো হচ্ছে আপনি প্রেজেন্ট করবে। তার মানে আপনাকে ফার্স্টে যে দিতে হবে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে প্রথমেই আপনাকে আপনার প্রজেক্টের নেম দিতে হবে। নেম দিয়ে আপনি প্রজেক্টের নেমের একটা শর্ট লাইন লিখবেন। সাপোজ আপনার প্রজেক্টের নাম হচ্ছে ক্যান্টিন ম্যানেজমেন্ট, আপনি ছোট করে একটা লাইন লিখবেন, এ সিস্টেম টু ম্যানেজ দ্য ক্যান্টিন ফুড অর ক্যান্টিন ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম কিছু, এ সিস্টেম টু ফর বুক স্টোর অর বুক লেন্ডিং অর বরং ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম ছোট একটা লাইন দিবেন। তার মানে আপনাকে একটা হেডিং টাইপের লাইন দিতে হবে, যেটা একটা গ্লান্স আমি দেখলেই বুঝতে পারি আপনি কি প্রজেক্ট করতেছেন। সো আপনাকে প্রজেক্টের আগে নাম দিবেন, তারপরে একটা লাইন লিখবেন, যে লাইন দিয়ে আমি ছোট বুঝতে পারি। এইটা হচ্ছে আপনার ফার্স্ট স্লাইড থাকবে। সেকেন্ড স্লাইডে হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ আপনি আপনার নেম দিবেন, আইডি দিবেন, দুইজন থাকলে দুইজনের নেম অ্যান্ড আইডি সেপারেটভাবে দিবেন। তারপরে হচ্ছে আপনারা কি দিবেন, আচ্ছা এইখানে আরও জিনিস কিছু করে, কেউ কেউ হচ্ছে মানে কেউ কেউ না, এটা যদি অফিসিয়াল একটা ভালো স্লাইড করতে হয় তাহলে আমাদের অবশ্যই ম্যান্ডেটরি করতে হয়, সেটা হচ্ছে আমরা কন্টেন্টস দেই, যে আমরা পুরো স্লাইডের মধ্যে কী কী কন্টেন্ট রাখতেছি, কতগুলো পার্ট রাখতেছি, এই জিনিসের একটা সূচিপত্র দিই না আমরা বইয়ে, এরকম সূচিপত্র টাইপের দিয়ে দেয় যে কোন পেজে কী আছে, এটার আমরা একটা কন্টেন্টস নামে একটা স্লাইড দিয়ে দিই। এইটা ম্যান্ডেটরি না, তবে এটা দেওয়া ভালো, এটা হচ্ছে একটা ভালো স্লাইডের একটা বৈশিষ্ট্য। এই তারপর আমাকে ইন্ট্রোডাকশনের পার্টের মেইন জিনিসটা দিতে হবে, যে আপনার যে প্রজেক্টের নাম দিবেন, প্রজেক্টটা কী বেসিসের ওইটা একটু বলবেন, যে আমি এই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমরা ধরেন ক্যান্টিন ম্যানেজমেন্ট সিস্টেম আর ফুড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা ফুডগুলোকে কোনো একটা পার্সন অর্ডার করে ফুডগুলোকে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা বিলিং কমপ্লিট করে করব। তার মানে আপনার যে প্রজেক্টের একটা শর্ট ডেসক্রিপশন দিবেন, এইটা হচ্ছে আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশনের ফার্স্ট কাজ থাকবে, অর্থাৎ 3 নাম্বার স্লাইডে আপনার ওই জিনিসটা থাকবে। যদি সূচিপত্র দেন তাহলে 4 নাম্বার, আর যদি না দেন তাহলে হচ্ছে 3 নাম্বার। সো এইখানে আপনি কি করলেন, আপনার প্রজেক্টে একটা শর্ট ডেসক্রিপশন লিখবেন, যে আপনি কী নিয়ে প্রজেক্ট করতেছেন, এই প্রজেক্টের মধ্যে বেসিক্যালি আপনি কী কী টাইপের জিনিস রাখবেন, এটা হচ্ছে ছোটো। দেন মোটামুটি আপনার ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আরও 2টা জিনিস দেওয়া লাগবে, একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে মোটিভেশন। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে কি প্রবলেম হয়, আপনি বলতে পারেন যে আমি যদি ক্যান্টিন ম্যানেজমেন্ট করি, নর্মালি আমাদেরকে ক্যান্টিন ম্যানেজমেন্টের জন্য খাতা ইউজ করতে হয়, কয়টা সেল হচ্ছে, কয়টা বাই হচ্ছে, ইনভেন্টরিতে আপনার খাবার আছে কিনা। ইনভেন্টরি মানে আপনার যেখানে আপনি গোডাউন বলেন, যেটা বাংলা ভাষায় বলি গোডাউন, এই টাইপের ইনভেন্টরিতে খাবার আছে কিনা, স্টক চলে গেছে কিনা। সো এইটা হচ্ছে কি আপনি প্রবলেম ফেস করতেছেন ম্যানুয়ালি দেখতে গেলে আমাকে বারবার একটা পার্সনকে জিজ্ঞেস করা লাগতেছে যে আছে কি নাই এরকম। সো এটাকে আমরা হয়তো সলভ করতেছি। মোটিভেশন কি জিনিস, মোটিভেশন আপনি বলতে পারেন যে এই প্রবলেমটা সলভ করার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে এইখানে দেখতেছি যে এখানে স্কোপ আছে,
যে এখানে যদি আমরা অনলাইন বেসিস করি তাহলে অনলাইন প্রজেক্টের মাধ্যমে বা এই সফটওয়্যারটার মাধ্যমে বা আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কেউ এসে এই জিনিসটা দেখতে পারবে। সো এইভাবে হচ্ছে মোটিভেশন লাগবে। সো প্রথমে লিখবেন যে কী কী প্রবলেম আছে, মোটিভেশনে লিখবেন যে এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি মোটিভেটেড হচ্ছেন কী কারণে, কী করলে আপনি প্রবলেমটা সলভ করতে পারেন, এরকম একটা ওয়ে দিয়ে আপনি মোটিভেশন বলবেন। নেক্সট কাজ হচ্ছে আপনাকে, এটা গেল কি 3টা পার্ট গেল। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে আপনাকে ফিচার্স দিতে হবে। আমি আপনাদের যেহেতু একটা ফার্স্ট, আমি অত ইনডেপথে যাচ্ছি না, আস্তে আস্তে ইনডেপথে যাব। এটা হচ্ছে জাস্ট বেসিক কিছু জিনিস স্লাইডে না দিলেই যাতে না হয়। ফিচার্স কী আছে, আপনি এখানে কি কি করবেন। সাপোজ আপনি যাচ্ছেন যে একটা লগ ইনের একটা অপশনস থাকবে, আপনার লগ ইন একটা পেজ করবেন, অর্থাৎ লগ ইন একটা ফিচার থাকবে। তারপর আপনি হয়তো বললেন এখানে আমি হচ্ছে গিয়ে ক্যান্টিন মানে ফুড, আচ্ছা যদি ফুড অর্ডারিং সিস্টেম ধরেন তাহলে আপনি বললেন যে ফুড কেনা বেচা করা যাবে, বাই সেল একটা সিস্টেম থাকবে। আপনি হয়তো দিলেন একটা কার্ড সিস্টেম থাকবে, কার্ড বুঝেন না, অ্যাড টু কার্ড দিয়ে কার্ড সিস্টেম থাকবে। অ্যাটলিস্ট আপনারা এইরকম টাইপের 2টা ফিচার হলেও অ্যাটলিস্ট করবেন, 2টা মানে অ্যাটলিস্ট 2টা, হয়তো বাই সেল একটা ফিচার, আর একটা ফিচার হচ্ছে কি আপনাদের পেমেন্ট কমপ্লিট করে পেমেন্টের একটা ফিচার থাকবে। এরকম 2টা ফিচার করার ট্রাই করবেন। তারপরে যে কাজটা হবে, এখানে ফিচার্সগুলো বলবেন, দেন আপনারা বলবেন প্রজেক্টের গ্যাপ কি, গ্যাপ মানে আপনার প্রজেক্টে হয়তো কিছু জিনিস আপনি করতে চাচ্ছেন কিন্তু পারেন নাই, বা আপনার প্রজেক্টে কিছু ব্যাক জিনিস আছে। যেমন আপনি হয়তো বাই সেল করলেন আর কার্ড করলেন, আপনি বললেন আমি কোনো পেমেন্টের অপশন করতে পারি নাই, আমি জাস্ট বিল করছি কিন্তু পেমেন্ট গেটওয়েটা করতে পারি না, অর্থাৎ আমি অনলাইনে বিল নিতে পারি নাই বা এখান থেকে বিলিং সিস্টেমটা করতে পারি নাই। সো এটা কি আপনার গ্যাপ, অর্থাৎ আপনার প্রজেক্টে ল্যাকিংস কী কী আছে, কী জিনিসগুলো দেওয়া উচিত ছিল, হোয়াট আর দ্য ল্যাকিংস in your project. So you have to describe it in a simple 2 to 4 lines or in a slide, মানে একটা স্লাইডে আপনি 3-4 লাইন দিয়ে বুঝাই দিবেন যে আমার এই ল্যাকিংসগুলো আছে। লাস্টে হচ্ছে আপনার ফিউচার ওয়ার্ক কী জিনিস? ফিউচার ওয়ার্ক হচ্ছে আপনি পরবর্তীতে কি করতে পারেন এই প্রজেক্টে। আপনি হয়তো এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো নিয়ে কাজ করতে চান, আপনি বলতে চাবেন আমি হয়তো পেমেন্ট গেটওয়ে করব, একটা বিকাশ পেমেন্ট গেটওয়ে করতে পারি বা অনলাইন পেমেন্ট সিস্টেম করতে পারি, এখানে আবার এসএসএল কমার্স নামে কিছু নাম আছে, ওগুলো শুনবেন, এই টাইপের জিনিসপত্র করতে পারি। সো এইটা হচ্ছে আমার ফিউচার ওয়ার্ক। তারপরে আপনি বলতে পারেন আমি ইউজার ইন্টারফেসটা আরও সুন্দর করতে পারি, বা আমি হচ্ছে গিয়ে একটা অ্যাডমিন টাইপের অন্য কিছু করবো। মানে আপনি আপনার প্রজেক্টে যেই জিনিসগুলো করতে পারেন পরবর্তীতে, আপনি তো সব এক প্রজেক্টে করতে পারবেন না, কিছু না কিছু বাদ যাবে ওগুলা। আর লাস্টে হচ্ছে একটা কনক্লুশন দিবেন। কনক্লুশন জাস্ট আপনি বলবেন যে আপনার প্রজেক্টের মধ্যে আপনি কী কী ইমপ্লিমেন্ট করে কী কী রেজাল্ট পাইছেন আর এটা কীভাবে করতে পারতেছেন, বা এটা কীভাবে কতটুকু সাফল্য আপনাকে দিচ্ছে, যে আপনি বলতে পারেন যে আমি সাকসেসফুলি এই জিনিসগুলো কমপ্লিট করে করতে পারবো এরকম। সো মোটামুটি বোঝা গেছে এই জিনিসটা। আর টেকনোলজিটা আমরা হচ্ছে আপাতত এখন এই প্রেজেন্টেশনে নিচ্ছি না, টেকনোলজিটা হচ্ছে আমরা নেক্সট উইক থেকে করা শুরু করব। সো নেক্সট উইকে আপনাদের কাজ কি, এই উইকে আমি যদি আজকের মধ্যে কোনো আপনাদের এক্সেল শিট না দেই, আজকে বা কালকের মধ্যে আপনারা আমাকে কেউ একজন মনে করেন এক্সেল শিটটা হচ্ছে আপনাদের কি করতে হবে, যদি সামহাও আমি ভুলে যাই, এক্সেল শিটের মধ্যে আপনার গ্রুপ নেম লিখতে হবে, গ্রুপের পার্সন দিতে হবে, আর হচ্ছে আইডি দিতে হবে, দেন আপনার প্রজেক্ট নেমটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে এই ফ্রাইডের মধ্যেই কমপ্লিট করতে হবে। আর এরপরে আপনারা কি নেক্সট যে টুইসডের মধ্যে এই প্রেজেন্টেশনটা রেডি করবেন, রেডি করে প্রেজেন্টেশনটা আমাদের সাবমিট করতে হবে। সাবমিট না, আপনি এখানে প্রেজেন্ট করবেন 8 to 10 মিনিটস। আমি গ্রুপের মধ্যে বলে দিব যে আমি কি 3 জনের গ্রুপ অ্যালাউ করব কি করব না, এটা আজকে বা কালকের মধ্যে আমি জানাই দিব। আপনার প্রজেক্ট মোটামুটি ডিসাইড করতে থাকেন, আমি গ্রুপে একটা অফিসিয়াল নোটিশ দিয়ে দিব প্রজেক্টের গ্রুপের কয়জন করব, অ্যান্ড এরপরে করসপন্ডিং যে এক্সেল ফাইলের শিট ওইটার লিঙ্কটাও আমি দিয়ে দিব, এখানে গিয়ে আপনারা ফাইলগুলো দিয়ে দিবেন। একজন যদি একটা প্রজেক্ট সিলেক্ট করে ফেলেন, সাপোজ আমি যদি চিন্তা করি ফুড অর্ডারিং ম্যানেজমেন্ট সিস্টেম, কেউ যদি এটা সিলেক্ট করে ফেলেন, অন্যজন এটা দিবেন না, অন্যজন হয়তো ক্যান্টিন দিবেন বা লাইব্রেরি দিবেন, বুক স্টোর দিবেন, তারপরে হয়তো আরও ম্যানেজমেন্ট আছে, আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কোর্স ম্যানেজমেন্ট হইতে পারে, আপনারা কিছু আবার গেমসও পাওয়া যায়, গেমসও দিতে পারে, এরকম টাইপের অনেক কিছু হয়। আর আমরা এই কোর্সের মধ্যে নেক্সটে হচ্ছে জেএসপির কিছু কাজ দেখব যদি আমাদের পসিবল হয়, আর আদারওয়াইজ হয়তো আমরা সুইংয়ে কাজ করব। সো এটা আমি নেক্সট উইক থেকে আপনাদের বলে দেবো। কার কোনো কোশ্চেন আছে এ রিলেটেড?
ক্লাসে প্রেজেন্টেশন দিবেন, আপনারা এখানে এই যে আমার মতো দাঁড়ায় প্রেজেন্টেশন দিবেন। খালি আমি বোঝার স্বার্থে মাঝে মধ্যে বাংলা বলি, আপনারা ইংলিশে বলবেন, এটাই ডিফারেন্স। না, কোনো ফর্মাল ড্রেস পরার দরকার নাই, তবে বোতাম খুলে হাতা উঠায় এরকম টাইপের অ্যাটিটিউড করে দেওয়া যাবে না। আপনি যেভাবে আসেন আপনি নর্মাল ওয়েতে প্রেজেন্টেশন দিবেন, ফর্মাল হয়ে ওরকমভাবে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে ড্রেস কোড ওরকমভাবে নাই, আপনি যেটাই পরবেন শালীন যাতে থাকে, এটাই, আর কিছু না। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্ত রাখবো। নেক্সট উইকে হচ্ছে আমাদের এই কাজগুলো করা লাগবে।